This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে নিশ্চিতভাবে তৃণমূলের জন্য এই ভোটে এমনিতে তারা কিন্তু সমস্ত জল্পনা কল্পনা দাবি দাওয়া সব কিছুকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এতগুলো সিট পেয়েছেন। সেই অর্থে তারা সফল। শুধু সফল বলে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন কি? নাকি এই যা যা টুকরো টুকরো ঘটনাগুলো ঘটছে, যা যা অভিযোগগুলো শুনলেন, কোথাও দুনৌকোয় পা, কোথাও টাকা পয়সার খেলা, কোথাও বিভিন্ন রকম উল্টো দিকে মির্জাফরদের আনাগোনা, এই অভিযোগগুলো তাদের খুব স্বস্তিতে রাখছে তো? নাকি এইগুলো সব কটা তারা এখন নোট করছেন, যথাসময় ব্যবস্থা নেবেন? ব্যবস্থা মানে গণ্ডগোল হলে তো ব্যবস্থা নিতেই হয়, অসুখ হলে ওষুধ দিতে হয়। এবার তৃণমূল সেটা খুঁজে পাবে কিনা ওষুধটা, বা পেলেও ঠিক সময়ে দেবে কি না, এটা অনেক দূরের প্রশ্ন। কিন্তু উল্টো দিকটাও কিন্তু সত্যি, জানেন তো, কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী কি এটা প্রমাণ করে দিলেন এই পূর্ব মেদিনীপুরে দল নয়, তার নাম ফ্যাক্টর, ব্যক্তি ফ্যাক্টর। তিনি তো দুটো আসনই জিতিয়ে দেখিয়ে দিলেন। খেয়ালি পোলাও রাঁধলে যত খুশি ঘি ঢালা যায়, শুভেন্দু অধিকারীর ভাইও সেটা করেছেন কিনা জানি না। তবে বাস্তব কি বলছে জানেন তো, বিজেপি যতবার চাঁদবাড়ি ঠিক করেছে ততবার তারা টিপ ফসকেছে। 2021-এ 200 আসন পায়নি, এবারও রাজ্য থেকে 30টা আসন হলো না। তারপরেও সৌমেন্দু বলেছেন 2026-এ নাকি পূর্ব মেদিনীপুরের সব কটা বিধানসভায় বিজেপি জিতবে। এই যে কনফিডেন্স, সেটা কি তার ওই দাদার জন্য? ওই বললাম, কোথাও গিয়ে শুভেন্দু কি প্রমাণ করে দিচ্ছেন যে এই পূর্ব মেদিনীপুরে দল নয়, ব্যক্তি আসল। কিন্তু সৌমেন্দুর স্বপ্ন পূরণ করতে সবার আগে তো তার দাদাকে এই হারের শোক বলতে হবে। লোকসভায় ফল প্রকাশের পর থেকে শুভেন্দু অধিকারী কিন্তু সামনে আসছেন না। আজ কলকাতার বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতে চাননি। এবং শুধু তা নয়, আমরা ক্যামেরা সব সরিয়ে নিয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী রওনা দিয়েছেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন জানেন তো, ভালো মন্দ যাহাই ঘটুক সত্তরে লও সহজে। লোকসভার ফলাফলটা সেটা সহজে নেওয়া কঠিন, কিন্তু যত তাড়াতাড়ি তারা সহজে নিতে পারবেন ততই তাদের জন্য মঙ্গল। কারণ তারা যা হারিয়েছেন তা তো হারিয়েছেন, সামনে বেশ কিছু নতুন জেতার সুযোগ রয়েছে। ওই সৌমেন্দু তো সেটাই বললেন, কিন্তু সেটা জন্য তো তাদের কোমর বেঁধে নামতে হবে। এই লোকসভা ভোটেই কিন্তু ওই জায়গাগুলো তৈরি হয়েছে। এই পূর্ব মেদিনীপুরের বিধানসভা আসনগুলোর সম্ভাবনা সেটা তো তাদের সামনে ঝুলছে। এরকমই কিন্তু আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতায় 40টার বেশি ওয়ার্ড, বা বাঁকুড়া শহরের প্রায় সবকটা ওয়ার্ড, বাঁকুড়া লোকসভা তৃণমূল জিতেছে, কিন্তু বাঁকুড়া শহরে তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি। লিড পাওয়া আসনগুলোতে জিততে হলে তো সবার আগে নেতৃত্বকে চাঙ্গা হতে হবে, তাই না? কারণ যা করার আপাতত বিজেপির রাজ্য নেতৃত্বকেই করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতারা তো এখন বড় ব্যস্ত। আগে কেন্দ্রীয় সরকার তৈরি হোক, সরকার সামলান, কাকে কি দেবেন সেটা ঠিক করুন, তারপর না বাংলার কথা। ওই বাংলায় একটা কথা আছে না, কেঁচে গন্ডুস করা, মানে মাঝপথে যদি পুরো ব্যাপারটা ঘেঁটে যায় তাহলে তো গোড়া থেকে শুরু করতে হয়। এই জাতীয় রাজনীতিতে বিজেপির রোড ম্যাপটা কিন্তু মনে হচ্ছে একটুখানি ঘেঁটে গেছে, জানেন তো। মানে সেটা বললে বিজেপির কেউ রাগ করবেন না বলেই মনে হয়। যা দেখলেন বা যা দেখছেন তাদের তো সেরকমই মনে হচ্ছে। তাই কি নরেন্দ্র মোদী আবার শুরুর থেকেই শুরু করলেন? 10 বছর আগে তার সংসদে ঢোকার দৃশ্যটা একবার কল্পনা করে দেখুন, মনে আছে? দরজাতেই প্রণাম করে ঢুকেছিলেন। আজ পুরনো সংসদ ভবনেই এনডিএ জমায়েত হলো। ভবনটার নাম এখন বদলে গেছে, এখন সংবিধান সদন হয়ে গেছে। সেখানে সংবিধানের পুরনো সংস্করণটা রাখা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সংবিধানকে প্রণাম করলেন এবং এনডিএর जयगान कर ले। 2024 के लोकसभा के चुनाव के जो नतीजे हैं, हर पैरामीटर से देखेंगे, दुनिया ये मानती है और मानेगी कि ये एनडीए का महाविजय है। आपने देखा 2 दिन कैसा चला, जैसे हम तो हार चुके हैं।
गए, सब चारों तरफ यही दिखता था, क्योंकि उनको अपने कार्यकर्ताओं का मोरल हाई करने के लिए ऐसे काल्पनिक फरेब ये करने पड़ रहे हैं। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लोकतंत्र का वही एक सिद्धांत है, लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। मैं बहुत जिम्मेवारी के साथ कह रहा हूं, अगले 10 साल में विकास का नया अध्याय लिखेंगे, गुड गवर्नेंस का नया अध्याय लिखेंगे। স্বপ্ন নয়, বাস্তব। নরেন্দ্র মোদীর কথায় তো তারই সুর। 400-র কথা নেই, এখন 272-এর কথা। আসন কমলেও বিজেপি জিতেছে, সংখ্যাগরিষ্ঠতা তাদেরই। তাই এনডিএ সরকারই এখন ক্ষমতায় থাকবে, তারাই সরকার তৈরি করবে। রাষ্ট্রপতির কাছে দাবিপত্র পেশ করার আগে এই ছবিটা যেটা দেখলেন, যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দাবি করছেন আগামী 10 বছর মহা উন্নয়নের বছর হবে। আগের বছরগুলোকে মানে এইগুলো তো সচরাচর যারা নতুন ক্ষমতায় আসেন তারা বলেন, অতীতের কথাটা বলেন না। তার কারণ হচ্ছে যে সেই সময়েও তো তারাই ক্ষমতায় ছিলেন। যদি উন্নয়নের বছর সামনে থাকে, অতীতে কী ছিল এই প্রশ্নটা তো ওঠে। হয়তো সেই জায়গাটা একদম জাস্ট এড়িয়ে গিয়ে নরেন্দ্র মোদী দাবিটা এই জন্যে করলেন আগামী 10 বছরে, কারণ তিনি আজকের থেকেই হয়তো নতুন করে আবার স্টান্স নিয়েছেন, নতুন করে তিনি আবার শুরু করতে চাইছেন। দেখুন, নরেন্দ্র মোদীর পক্ষে যে দাবি করা জরুরি ছিল তিনি সেটাই করেছেন, কারণ পর সব বিধানসভা নির্বাচনগুলো রয়েছে। মোদী নিজে বাংলায় দাঁড়িয়ে ভূমিকম্প আর আফটার শকের কথা বলেছিলেন। লোকসভা নির্বাচনে বিজেপি যে উল্টে শক খেয়ে যায়নি, এটা তো তাকে এখন প্রমাণ করতে হবে। এবং শক যে একটা আছে, এটা তো বিজেপির চরম অনুগামীও স্বীকার করবেন। বিরোধী ওই ইন্ডিয়া ঐক্য কিন্তু এখন আপাতত একজোট রয়েছে, চনমনে রয়েছে এবং বিজেপিকে আফটার শক দিতে তৈরি হচ্ছে। তাই বিজেপি হারেনি, আসলে জিতেছে। আর যারা ওখানে বসে একটা জিতে গেছি ভাব করছেন, আসলে তারা হেরেছেন। এই বাস্তবটা নতুন করে তুলে ধরাটা বা দেশবাসীকে এই বার্তা দেওয়াটা বিজেপির পক্ষে কিন্তু অত্যন্ত জরুরি ছিল। মোদী সেটাই করলেন। এবার পরিসংখ্যানের দিকে যদি তাকাই, তাহলে তো সত্যিই বিজেপি হারেনি, হোঁচট খেলেও জিতেছে। নাহলে 2004-এ বাজপেয়ী সরকারের হারের সঙ্গে এবারের বিজেপির এই হোঁচট খাওয়াটার একটা অদ্ভুত রকম মিল আছে। কিন্তু খেয়াল করে দেখুন, 2004-এ 44টা আসন কমেছিল বিজেপির, এবার কমেছে 63টা। 2004-এ বিজেপি উত্তরপ্রদেশের 19টা আসন হারিয়েছিল, সপা একক সংখ্যাগরিষ্ঠ দল হয়। 2024-এ উত্তরপ্রদেশে বিজেপির 29টা আসন কমেছে, সপা ফের একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে। 2004-এ সংখ্যালঘু ভোট একজোট হয়ে গেছিল। 2024-এ রাম মন্দির এবং অন্যান্য কারণে সংখ্যালঘু ভোট ফের একজোট হয়েছে। 2004-এ ওড়িশায় 21-এর মধ্যে 18টা আসনই জিতেছিল এনডিএ। 2024-এ ওড়িশায় 21টার মধ্যে 20টা আসনই জিতেছে এনডিএ। 2004-এ কংগ্রেস শাসিত কর্ণাটকে বড় জয় পেয়েছিল বিজেপি। 2024-এও কিন্তু কংগ্রেস শাসিত কর্ণাটকে বিজেপি বেশ ভালো জয় পেয়েছে। 2004-এ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বড় জয় ছিল বিজেপির। 2024-এও মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সেখানে তো তাদেরই জয়। 2024-এ কেরালায় পিসি থমাস ছিলেন এনডিএর প্রথম সাংসদ। 2024-এ কেরালায় সুরেশ গোপী প্রথম বিজেপি সাংসদ হলেন। 2004-এ অন্ধ্র আর বিহারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল এনডিএ। 2024-এ অন্ধ্র, তেলেঙ্গানা আর বিহারে এনডিএ বিপুল জয় পেয়েছে। এরপরেও নরেন্দ্র মোদীর কপালে কিন্তু বাজপেয়ীর দুর্ভাগ্যটা জুটল না, কারণ ওই বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় বিপুল জয়, একটা ছোট্ট ফারাক, তাতেই বাজিবাদ। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু তারা কিন্তু হারাতেই ওই 2004-এ ছিটকে গেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই নীতিশ আর চন্দ্রবাবুর জয় আর সমর্থনের জোরেই
2024-এ ফের সমর্থন নিতে চলেছেন নরেন্দ্র মোদী। কি অদ্ভুত মিল না? 2004-এ হারের পর অটল বিহারী বাজপেয়ীর কিন্তু রাজনৈতিক সন্ন্যাস হয়ে গেছিল। এই উল্টো দিকটা যদি দেখি, যেখানে বৈপরীত্যটাই বাস্তব, সেখানে কি 2024-এ দাঁড়িয়ে এই আরও 10 বছরের গ্যারান্টি যেটা নরেন্দ্র মোদী দিচ্ছেন, সেটাকেও বাস্তব বলে মনে হবে। তবে এবার নরেন্দ্র মোদীকে কিন্তু সেই কাজটাই করতে হবে যেটা তিনি কখনো করেননি। গুজরাতেও তিনি একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালিয়েছেন। কেন্দ্রে গত 2 দফায় জোট ছিল, কিন্তু বিজেপি ছিল একক সংখ্যাগরিষ্ঠ। শরিকদের কথা মানার বাধ্যবাধকতা ছিল না। এবার কিন্তু মোদী ওই বাজপেয়ীর মতো না হলেও খানিকটা হলেও ওই শরিক নির্ভরশীল। লোকসভায় কিন্তু ওই জন্য একবারও ওই মোদী সরকার শব্দটা শোনা যায়নি। বারবার বলা হয়েছে এনডিএ সরকার, আর মোদির আগে প্রত্যেকটা শরিক দলের নেতাকে বলার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে বদল একটু যে হয়েছে, ভাগ্য বদলেছে এবং তার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলেছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। भारतीय जनता पार्टी संसदीय दल के नेता आदरणीय श्री नरेंद्र मोदी जी को भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती है। आज ये बहुत ही खुशी की बात है। पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे, और जो भी हर राज्य का है, और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे। कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा। ये सब बिना मतलब का बात बोल बोल करके क्या किया है? ये सब कोई काम किया है? उन लोगों ने आज तक कोई काम नहीं किया। Narendra Modi ji is having a vision, and also is having a zeal, and also his execution is very perfect, and also he is executing all his policies with a true spirit. Always to have a leader. Right time is a great asset for the nation. Today, India is having a right leader, right time. That is Narendra Modi. Chandrababu ji, your prophecy came true. Modi ji, you truly inspired the nation. As long as you are the Prime Minister of this country, our country will never bow down to anyone, sir. The mighty Himalayas will never bow down like that. Under your leadership, Bharat will never bow down. And we really take pride under your leadership, to work under your leadership, sir. जो यहाँ दिखता है ना पवन, ये पवन नहीं, आंधी है। आंध्र ने इतना बड़ा हमारे प्रति जनमत दिया है। हिंदुस्तान के लिए एक सामान्य मानवी की विकास की जो जिजीविषा है, उसका प्रतिबिंब है।